দেখো পুরো মেঘ মুখের সামনে দিয়ে কেমনভাবে মেঘ উঠছে। নিজেই রাস্তা দেখতে পাচ্ছি না, তোমাদেরকে ভিডিওতে কি করে দেখাবো। মন একদমই খারাপ হয়ে যাচ্ছে। কিভাবে যে ট্রাফিক কাটিয়েছি মানে সেটা জাস্ট বলে বোঝানো সম্ভব না। গুড মর্নিং ফ্রম 3rd মাইল চেকপোস্ট। এই সবেমাত্র আমরা পারমিট শো করে এখন নাথুলার দিকে এগোচ্ছি। এরপরে ছাঙ্গুলেক সব ঘুরতে যাব। তো এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো, পুরোপুরি মেঘের মধ্যেই রয়েছি। একটু আগে হালকা রোদ পেলাম, বেশ গরম লাগছিল, কিন্তু তারপর আবার মেঘের মধ্যে ঢুকে গেছি। এখন ওপরের দিকে যাব, গোপ্রোটাকে মাউন্ট করব। চলো দেখা হচ্ছে রাস্তায়। কি সুন্দর লাগছে দেখো দেখতে, অসাধারণ বিউটি, অসাধারণ। পুরো মেঘের রাজ্যের মধ্যে দিয়ে যেন বাইক চালাচ্ছি। এখান থেকে নাথুলার মোটামুটি 45 কিলোমিটার বাকি। দেখো অপূর্ব দৃশ্য, পাইন গাছগুলো কি অপূর্ব দেখতে লাগছে। দেখো পুরো মেঘ মুখের সামনে দিয়ে কেমনভাবে মেঘ উঠছে। পাহাড়ে ঘুরতে গিয়ে মেঘাচ্ছন্ন পাহাড় দেখব, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তো আমাদের কিন্তু গ্যাংটক থেকে যাত্রাপথ শুরু হয়েছিল এরকমই মেঘাচ্ছন্ন পাহাড়ের ভেতর দিয়ে রাইড করতে করতে। তারপর যখন আমরা 3rd মাইল চেকপোস্ট পৌঁছাই এবং পারমিট শো করে জার্নিটা কন্টিনিউ করি, তখন গিয়ে দেখতে পাই যে রাস্তা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে এবং হালকা সূর্যি মামা দেখা মিলেছে। এরপর যখন আমরা পারমিট শো করে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর অপূর্ব ভিউ দেখার পরে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করি ছাঙ্গুলেকের দিকে, তখন দেখি যে এই মেঘ রাস্তার ওপরেই একেবারে দাপাদাপি করছে। তাতে কি হলো, তাতে আমার তো না হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে যে হ্যাঁ প্রচণ্ড একটা মিস্টেরিয়াস ফিল হচ্ছে যে একটা সুন্দর মেঘের মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে রাইড করছি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল তোমাদের জন্য। ভিডিও দেখানোর জন্য যে ফুটেজের দরকার এবং ভিডিও করে যে তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করব, সেই জায়গাতে হয়ে গেল সমস্যা। কারণ আমরা নিজেরাই ছাঙ্গুলেকের কিছু দেখতে পেলাম না, লেকের একটা কানাকড়িও দেখতে পাই। ছাঙ্গুলেকের লোকেশন এখানে দেখাচ্ছে, বুঝলি তো? ছাঙ্গুলেকের লোকেশন এখানে দেখাচ্ছে, কিন্তু দেখা যাবে না, কিছুই দেখা যাবে না। এরপর আমরা যথারীতি ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এবং ব্রেকফাস্টটা শেষ করলাম। দেখতে হবে, হ্যাঁ খাচ্ছে তো ভিতরে। এক্সকিউজ মি। আমরা ছাঙ্গুলেক তো এসে পৌঁছালাম, কিন্তু বাইরের এই যে এত কুয়াশা, এত মেঘের উৎপাত, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা পুরো। তো ছাঙ্গুলেকের থেকে সামনে একটু এগিয়ে চলে আসলাম। তো এগিয়ে এসে এখন হালকা একটা ব্রেকফাস্ট করব, ভাবছি একটু ম্যাগি খেয়ে নেবো আর চা খেতে হবে, কারণ সকালবেলা চা খেয়ে বেরোয়নি। তো চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপরে আবার এগোতে হবে নাথুলার পাশের দিকে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে উচ্চতম রোপওয়ে। কেন জানি না, আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার সাথে মনে হয় ইস্ট সিকিমের কিছু না কিছু একখানা সমস্যা সত্যিই আছে। আমি যখনই কোনো ইস্ট সিকিমের প্ল্যান করছি তখনই কোনো না কোনো কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো ছাঙ্গুলেকটাকেও আলটিমেটলি সেই কনসিডার করে চলে যেতে হলো সামনের দিকে। এবার পালা হচ্ছে নাথুলা পাস। তো আমার এই ইস্ট সিকিমের দুর্ভাগ্য আমার মন মেজাজটা খুবই খারাপ করে দিয়েছিল, যার কারণে আমি সেটার ফলস্বরূপ ব্রেকফাস্টের পরের থেকেই রেকর্ডিং করা বন্ধ করে রেখেছিলাম এবং এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একবারে নাথুলা পৌঁছে আমি রেকর্ড করব। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম নাথুলা পাসের চেকপোস্টে
এবং এতক্ষণ পর্যন্ত তোমরা অরিজিৎদার ফুটেজটাই এই জন্য এনজয় করলে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু সত্যিই আমাদেরকে খুব মোটিভেট করে। তো এই নাথুলা পাসের চেকপোস্টে আমাদেরকে বলা হয় গোপ্রো খুলে রাখতে, তার কারণ সামনের যতটা রাস্তা নাথুলা পাস পর্যন্ত সেটা খুবই সেন্সিটিভ এরিয়া। অনেক আর্মির বাংকার্স এবং সিক্রেট কিছু নিশ্চয়ই বিষয় আশয় রয়েছে, যার কারণে এখানে কিন্তু যে কোনো রকম অ্যাকশন ক্যামেরা ইউজ করা বা যে কোনো রকম রেকর্ডিং করা খুবই অফেন্সিভ হিসেবে ধরা হয়। নাথুলা পাস তো এসে পৌঁছেছি, ওপরে ঘুরেও চলে এলাম, কিন্তু এখানটা মানে জায়গাটা এতটা বেশি কমার্শিয়ালাইজড হয়ে গেছে, এত গাড়ি দেখো, এত গাড়ির পার্কিং, প্লাস ওপরে গাদাগাদি করছে। চায়নার যে জায়গাটায় ছবি তোলার মতন স্পটটা আর কি, সেখানে এমনভাবে এরা দাঁড়িয়ে ছবি তুলছে মনে হচ্ছে এদেরকে চায়নায় পাঠিয়ে দিলেই ভালো হয়। তো যাই হোক, কোনো রকমের যুদ্ধ শেষ করে তো এলাম নিচে, এবার আস্তে আস্তে আবার বাবা মন্দিরের দিকে এগোবো। এখানে বসলাম একটুখানি, বসে জাস্ট রেস্ট করছি। এমনি ঠিকই আছে, ওপরে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, যেটা স্বাভাবিক হওয়াটা। আমরা এখন বাবা মন্দিরের দিকে এগোচ্ছি। কিছুক্ষণ হলো সবেমাত্র ফগটা ক্লিয়ার হয়েছে, মানে মেঘঠেকগুলো ক্লিয়ার হয়েছে। নিচে প্রচণ্ড ট্রাফিক জ্যাম লেগে রয়েছে। মানে এখন একটুখানি গোপ্রোটা লাগালাম। এবার ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, নিচে কি অবস্থা হবে জানি না, দেখা যাক। বাবা মন্দির আর 4 কিলোমিটার। তো যথারীতি এই ঘটনাগুলির জন্য আমার তো মন মেজাজ খারাপ হয়েই গেছে। তোমাদের জন্য এতটা কষ্ট করে কলকাতা থেকে এত ছোট স্প্যানে একবারে নর্থ সিকিম পৌঁছে, আবার সেখান থেকে গ্যাংটক এসে গ্যাংটকে মাত্র একটা রাত্রির কাটিয়ে আবার তোমাদেরকে ইস্ট সিকিম ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম। তো সেই চেষ্টাতে আমার তো কোনো ত্রুটি ছিল না, কিন্তু জানি না কেন ওপরওয়ালা আমার সঙ্গ দিল না। তো এখন হচ্ছে নিরুপায় অবস্থা। আমরা বাবা মন্দির এসে পৌঁছেছি, এই জাস্ট নিচেই দেখা যাচ্ছে ডান দিকে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রচণ্ড টুরিস্টের প্রেশার, যার কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে বাবা মন্দির ঢুকবো না। কিছু করারও নেই, বাড়িও ফিরতে হবে, এমনও না যে একদিন থেকে যেতে পারবো। তো যার কারণে আমরা ইস্ট সিকিমটাকে এইভাবেই কমপ্লিট করার চেষ্টা করলাম। ওই দূরে একটা ঝর্ণা আর শিব মূর্তি দেখা যাচ্ছে। ওল্ড বাবা মন্দিরের সামনে পৌঁছানোর জাস্ট কিছুক্ষণ আগে থেকেই খেয়াল করলাম অন্তত পক্ষে 1 থেকে 2 কিলোমিটারের একটা ভয়াবহ ট্রাফিক জ্যাম। সেখানেও একই গল্প, সেম অ্যাজ নাথুলা পাস। অত্যন্ত পরিমাণে মানুষের ভিড়ের গাদাগাদি, গাড়ির কোলাহল, আর পুরো রাস্তাটায় বিশ্বাস করবে না, এর আগে আমি এরকম এক্সপিরিয়েন্স সত্যি করিনি। পুরো রাস্তাটাতে না পেট্রোলের গন্ধ, ধোঁয়ার গন্ধ ময়ময় করছে। মানে একটা পাহাড়ে মানুষ ঘুরতে যায়, তার একটা উদ্দেশ্য থাকে ফ্রেশ এয়ার ইনটেক করবে বলে, কিন্তু সেখানে গিয়ে আমরা লিটারেলি পুরো ধোঁয়াযুক্ত বাতাস গ্রহণ করেছি, এবং সেই গন্ধ আমার নাকে বেশ কিছুটা কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে অবধিও লেগেছিল। তো যাই হোক, আমরা এইখানে এসে ডিসাইড করি যে আমাদের যেহেতু হাতে সময় কম, এত ভিড় ঠেলে এইবারের জন্য নিউ বাবা মন্দিরের প্ল্যানটাকেও করা যাবে না, ক্যান্সেল করলাম। আমার তো মনে হয় হেভি জ্যাম লাগবে এখানে, পরে যদি ভাগ্যে থাকে আবার আসা হবে। বাবার নামে প্রণাম দিয়ে চলে যাই, সব তো মনে, তাই না? অনেকক্ষণ বাদে মেঘের বাইরে বেরিয়ে এসে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেলাম। মন আমার একদম খারাপ হয়ে যাচ্ছে। ইস্ট সিকিমে মানে
মন একদমই খারাপ হয়ে যাচ্ছে, কারণ খুব একটা ভালো ভিউ নিজেরাও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না। নিচে প্রচণ্ড মেঘ নেমে এসছে। চলো আবার কখনো পরে দেখাবো। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন রাস্তার। মানে কি বলবো বলো তো, কিছু তো দেখানোরও থাকতে হবে না। না নিজেই রাস্তা দেখতে পাচ্ছি না, তোমাদেরকে ভিডিওতে কি করে দেখাবো। যাই হোক, রংলি আর মোটামুটি 50 কিলোমিটার বাকি। আমরা রংলিতে গিয়ে একটা স্টপ নেব, তারপর শিলিগুড়ি হয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব। আজকে আমাদের একটু যেহেতু বাড়ি ফেরারও তাড়া আছে, মানে যাতে টাইমটা ডিস্টেন্সটা ঠিকঠাক সেফলি কমপ্লিট হয়, সেই জন্যেই আরও বাবা মন্দিরটাতে ঢুকলাম না, ওটাকে স্কিপ করলাম। তার কারণ প্রচণ্ড ট্রাফিক আর প্রচণ্ড লোকজনের ভিড় চলছে এখন। যারা গাড়িতে এসছে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের মতন যারা বাইক নিয়ে ঘুরি তাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ একদিকে বৃষ্টি, রাস্তায় মেঘ পুরো কুয়াশা হয়ে ভরে রয়েছে, কিছু নিজেরাই দেখতে পাচ্ছি না। তো এর মধ্যে ভিডিও বানিয়ে ব্লগ তৈরি করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। আর সব জায়গায় ঢোকা মানেই প্রচণ্ড সময় লাগছে। এখন যে রাস্তাটা তোমরা দেখছো সেটা কিন্তু হচ্ছে সেই পূর্ব পরিচিত সিল্ক রুট, যেটার নাম বহু বছর ধরে তোমাদের কাছে পরিচিত। তোমরা ইতিহাস ভূগোলের বইতেও পর্যন্ত পড়ে এসেছো। এই সিল্ক রুটের চালানোর প্রথমবারের এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল অভূতপূর্ব। কিন্তু ওই যে বলেছিলাম, আমার এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু বেশ তফাৎ হয়ে যাচ্ছে। এখানে কোনো মিস্টেক করা যাবে না বাবু। আমি যে জিনিসটাকে তোমাদের সাথে তুলে ধরতে চাইছি সেই জায়গাটা কিন্তু একমাত্র সম্ভবত যদি মাত্র আকাশটা পরিষ্কার থাকতো, আমি তোমাদেরকে প্রত্যেকটা হেয়ারপিন বেন্ডগুলো দেখাতে পারতাম। এই যে এখানে অরিজিৎদার ফুটেজে আমি তোমাদেরকে বলবো যে একটু মোবাইলের স্ক্রিনের দিকে একটুখানি ম্যাপে নজরটা দাও, তাহলে অ্যাটলিস্ট তোমাদের একটা আইডিয়া হবে এখানে কতটা পথটা আঁকা বাঁকা। আর এই মায়াবী মেঘাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে তোমরাই ভেবে দেখো কতটা ভালো লাগবে। তো এক্সপিরিয়েন্স আমার হয়েছে সত্যি খুব আলাদা, অন্য লেভেলের মতন। তো যাই হোক, আমার সাথে সিকিমের এই আদায় কাজকলের সম্পর্কটা আর তোমাদের সামনে তুলে ধরতে চাইছি না। অনেক বদনাম করলাম, অনেক কমপ্লেন তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এবার মনে হয় যে এর পরেই যখন আমি অ্যাটেম্পটটা নেব তখন আমাকেই হয়তো আরেকটু বেশি সতর্ক হয়ে ভালো টাইমে অ্যাটেম্পটটা নিতে হবে। এটা সম্পূর্ণ দায়ভার আমি আমার নিজের ওপরেই নিয়ে নিচ্ছি, আর এইবারের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে হবে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্টের এখানে কিন্তু আমি এটা জানতাম না, এখানে 2-3টে হোমস্টে টাইপের রয়েছে যেখানে কিন্তু তোমরা আরামসে থেকে পরের দিনের সকালে এই হেয়ারপিন বেন্ডগুলো দেখতে পারো। গোটা সিল্ক রুটের সব থেকে বেস্ট ভিউ এই থাম্বি ভিউ পয়েন্ট থেকেই পাওয়া যায়। তো সেদিন আমরা এই কুয়াশাচ্ছন্ন থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটুখানি মোমো আর একটু কফি খেয়েছিলাম। গোটা রাস্তায় খুব সম্ভবত একটাই আমি খাবারের দোকান দেখতে পেয়েছিলাম। তো এরপর যথারীতি সিল্ক রুটও শেষ হলো, আমাদের জার্নিটাও শেষের দিকে চলে এলো, আর আমরা ক্রস করলাম লিংথাম হয়ে। লিংথামের যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেই এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল।
এত সুন্দর সিল্ক রুট দিয়ে বাইক চালানোর পরে লিংথামের এত সুন্দর চওড়া রাস্তা আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। আর এই যে পারিপার্শ্বিক বিউটিটা, লিংথামে যে একটা হালকা ঠান্ডা হালকা গরম, মানে লিংথামের যে একটা সুন্দর ওয়েদার, হালকা গরম হালকা ঠান্ডা, এবং তার সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক সৌন্দর্য, সেটা কিন্তু সত্যিই লিংথামকে একটা আলাদা অন্য মাত্রায় নিয়ে যায়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা কেউ কিন্তু কখনো চাইলে লিংথামে এসেও থাকতে পারো। হয়তো ছোটোখাটো উইকেন্ড ডেস্টিনেশন হিসেবেও লিংথামটাকে ধরা যেতে পারে, কারণ লিংথামেও প্রচুর থাকার জায়গা। আমারও নিজস্ব উইশ লিস্টের মধ্যে লিংথামকে আমি অলরেডি সেদিন থেকেই অ্যাড করে ফেলেছি। What's up, bro? এক কোটি খুলিস না, চেন খুলে না, চেনটা খুলে রাখা যেতে পারে। এক কোটি খোলা ঠিক হবে না, আমাদের পাহাড়ি যাচ্ছি না, না আছে আমার শান্তি নেই, যখন তখন বৃষ্টি নামতেই পারে। কোনটা? হ্যাঁ, আমি আছি সঙ্গে, তুই একা নো, সেটাই মাথায় রাখবি। ভয় পাবি না, সব যা হবে দুজনে মিলে ফেস করবো। যারা তোমরা আমার আগের সিকিম সিরিজটা দেখেছো তারা জানবে যে আমার পুরনো বাইক ছিল সুজুকি জিক্সার। এই জিক্সার নিয়ে কিন্তু প্রথম সিকিম ট্রিপ এবং গুরুদংমার রাইড করেছিলাম আমি এই অরিজিৎদারই গাইডেন্সে। সুতরাং পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারো অরিজিৎদার হাত ধরেই আমার হয়েছে। যদিও আমি বহু বছর আগের থেকেই রাইড করি, সেই 2017-18 থেকে। তা সত্ত্বেও এই সিকিম বেল্টের পাহাড়ে বাইক চালানো কিন্তু যথেষ্ট একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার লাগে। এই অরিজিৎদাই হচ্ছে আমার পাহাড়ে চালানোর হাতে খড়ি দেয়। বাইকিং ব্রাদারহুড বলে অনেকেই অনেক কিছু জ্ঞান কপচায়, কিন্তু আসল প্র্যাকটিক্যাল ফিল্ডে বাইকিং ব্রাদারহুডটা কখন কীভাবে কাজে লাগে, কখন কোন স্টেপটা নিতে হয়, সেই জিনিসটা কিন্তু একটা অভিজ্ঞ রাইডারই সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে পারে। যার কারণে তোমরা আমাদের কনভারসেশনে বুঝতে পারবে যে যেখানে আমি ভয় পেয়েছি সেখানে অরিজিৎদা আমাকে সাহস জুগিয়েছে। আবার কোনো জায়গায় আমার কোনো ডিসিশনকে প্রায়োরিটি দিয়ে অরিজিৎদা নিজেকে দমিয়ে রেখেছে। তো এইটাই কিন্তু অ্যাকচুয়াল বাইকিং ব্রাদারহুড আমার কাছে। আমরা যারা রাইড করি বা আমরা যারা বড় বড় ডিস্টেন্স এক দিনে কভার করি, তারা কিন্তু উভয়ের মতামত নিয়েই চলতে পছন্দ করি। ফাইনালি আমরা রংপো এসে পৌঁছালাম এবং আমরা এখানে দাঁড়ালাম হচ্ছে শুধুমাত্র একটুখানি রেস্ট, গায়ের থেকে এই রেনকোট আর জ্যাকেটের ভেতর থেকে থার্মাল লাইনার খোলার জন্য। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা আর আমরা রংপো হয়ে শিলিগুড়ি ঢুকছি। তো শিলিগুড়িতে তো ট্রাফিকে মনে হচ্ছে খুব বাজে ফাঁসবো, কিন্তু কিছু তো করার নেই। শিলিগুড়ির থেকে সোজা বাড়ি চলে যাব। শিলিগুড়ির থেকে সোজা কলকাতার জন্যই রওনা দেব, তার কারণ স্টে করার কোনো প্ল্যান আমাদের নেই। সামান্য একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে পাহাড় থেকে সমতলে ফেরত আসার পরেই একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। কিছুক্ষণ পরে আবার শুরু হলো আমাদের এই বাড়ি ফেরার জার্নি। তো রাত্রিবেলা সেরকমভাবে কিছু নতুন ভিডিও করিনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15। আমরা শিলিগুড়ির থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আছি। একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রেস্ট করছি। আর এখান থেকে
30 কিলোমিটার ক্রস করার পরে বুঝতে পারছি না শিলিগুড়িতে ক্রস করতে কতক্ষণ লাগবে, কারণ হচ্ছে ট্রাফিকটার কন্ডিশন এখন তো বোঝা মুশকিল। তো দেখা যাক কী হয়। One eternity later. এখন টাইম হচ্ছে রাত্রি 12:30। আমরা ডিনার করতে দাঁড়ালাম কিষানগঞ্জের একটুখানি আগে। একটুখানি মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হলাম। প্রচণ্ড ধুলোবালি খেয়েছি, যার কারণে একটা গায়ের মধ্যে ইরিটেশন হচ্ছিল। তো এখন এই খাবার দাবার খেয়ে আবার স্টার্ট করব জার্নি। আশা করছি কালকে সকাল 8টা-9টার মধ্যে পৌঁছে যাব। Nice. The next day. তারপর সকালবেলায় তো একটা বলতে পারো নতুন রকমের যুদ্ধই করলাম রাস্তায়। অলমোস্ট 30 কিলোমিটারের জার্নি শুধুমাত্র দেখলাম ট্রাফিকের পর ট্রাফিক আর ট্রাকের পর ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই ট্রাফিকটা সেদিনকে কেন ছিল জানি না, রাস্তায় শুনেছিলাম একটা অবরোধ রয়েছে, যার কারণে সমস্ত ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে। এবং এই ট্রাফিকটা ছিল অলমোস্ট কালিয়াচক থেকে ধুলিয়ান পর্যন্ত। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং অনুযায়ী আমাদের যার যার বাড়িতে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, খুব বেশি হলে। কিন্তু সেটাই ঢুকতে বেঁচে গেছিলো আমাদের অলমোস্ট 12:30 1টা। তার মধ্যে সেই সময় ছিল প্রায় 42-45 ডিগ্রির তাপমাত্রা। ওই দেখো আবার তোমাদের কাছে সেই কমপ্লেন ফেরত নিয়ে চলে এসেছি। না ঠিক আছে, আমি আর কোনো কমপ্লেন করছি না। তবে সেদিনকে আমার একটা ডিসিশন ভুল ছিল। আমার বাড়ি ফেরার সময় আমার সেই আবার কল্যাণী রোড হয়ে ফেরাটাই উচিত ছিল। আমি ভুলবশত বারাসাত রোড ধরে ফেলি এবং কেন জানি না মনে হয়েছিল হয়তো বারাসাত রোড দিয়ে গেলে সেদিনকে তাড়াতাড়ি ফিরতে পারবো। তো যাই হোক, সে সমস্ত বাদ দাও। আলটিমেটলি ওই 12:30 1টার দিকে বাড়ি ফিরি। গায়ে লু লেগে গেলে ঠিক যেরকমটা ফিল হয়, আমার ঠিক সেদিনকে সেরকমই ফিল হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের জন্য এই 3 দিনের নর্থ এবং ইস্ট সিকিম ভ্রমণের এই ছোট্ট প্রয়াস আমার ছিল এবং সেটা আশা করি আমি তোমাদেরকে ভালোভাবেই প্রেজেন্ট করতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে জানো তোমাদের অবশ্যই একটু লাইক করে দিতে হবে। আর চ্যানেলে নতুন হলে আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হয়ে যেও। আমার কিন্তু আগামীতে আরও অনেক রকমের ট্রাভেল সিরিজ আসতে চলেছে। তো সবাইকে ধন্যবাদ এই সিরিজটা ভালো করে দেখার জন্য। আর যারা যারা দেখোনি তারা প্লিজ আমার বাকি সিরিজগুলোও দেখে নিতে পারো, সবগুলো কিন্তু প্লেলিস্ট করাই আছে। এখন সময় হচ্ছে সকাল 7:30 মতন। আমরা বহরমপুর ক্রস করলাম। তোমাদেরকে যে ট্রাফিক জ্যামটা দেখালাম সেটার ডিস্টেন্স ছিল মোটামুটি ধরে রাখো 20 থেকে 25 কিলোমিটার তো হবেই হবে। জায়গাটা হচ্ছে তোমার কালিয়াচক থেকে একদম ধুলিয়ান অবধি। আমি এক্স্যাক্টলি জানি না কিলোমিটারটা কত, তবে এখন বহরমপুর ক্রস করে একটা জায়গায় ধাবায় দাঁড়িয়ে চা খেলাম। প্রচণ্ড ফ্রেশ লাগছে। আর কীভাবে যে ট্রাফিক কাটিয়েছি মানে সেটা জাস্ট বলে বোঝানো সম্ভব না। এটা আমি রেকর্ডও করিনি, কারণ অবভিয়াসলি ওই জিনিস প্রমোট করা উচিত না। মানে কীভাবে যে কাটালাম, একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে গেল। যাই হোক, চলো, এখন অনেকটা ফ্রেশ লাগছে, একটু মুখে চোখে জল দিয়ে নিয়েছি। এবার আবার জার্নি স্টার্ট করব। এখান থেকে এখনও মনে হয় পৌঁছাতে প্রায় 4-5 ঘন্টা তো লেগেই যাবে মিনিমাম। তো সবাইকে আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। ঠিক আছে, তাহলে এই ট্রিপটাই শেষ।